নমস্কার, নিউজ আওয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। রাজ্যে বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হবে 2টি পর্যায়ে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে সরকারিভাবে অনুষ্ঠান আয়োজিত হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অপরদিকে দলীয় কার্যকর্তা এবং সাধারণ মানুষকে নিয়ে হবে আরেকটি অনুষ্ঠান। এক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, বিজেপি সরকারের 2য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আগামী 9 তারিখ বিশাল জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মার্চ আমরা মন্ত্রিসভা গঠন করেছিলাম এবং সেটাকে সামনে রেখে আমাদের যে গভর্নমেন্ট লেভেলে একটা প্রোগ্রাম স্টেট লেভেলে হবে। আমরা সেটা আমি যেটা এখন অবধি যা খবর সেটা স্টেট লেভেলে একটা হবে রবীন্দ্র ভবনে গভর্নমেন্টের তরফ থেকে, আর পার্টির তরফ থেকে এটাকে সেলিব্রেট করার জন্য, এটাকে পালন করার জন্য আমরা এখন অবধি 2-3টে জায়গায় আমরা ঠিক করে রেখেছি। যেখানে জায়গা হবে সেখানে আমরা করব এবং এটা বিশাল পরিমাণ আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গার থেকে এই সেলিব্রেশনে ওরা যোগদান করবে। আমি আশা করি এটা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের যেসব আমরা অ্যাচিভমেন্ট করেছি সেই নিয়ে আলোচনা হবে। একদিকে যখন বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার, অপরদিকে তিপ্রাসা চুক্তির বর্ষপূর্তিও তাড়া করছে তিপ্রামথাকে। এক্ষেত্রে তিপ্রাসা চুক্তির বাস্তবায়ন নিয়ে উঠছে প্রশ্ন। 2 বর্ষপূর্তি নিয়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর চর্চা। 2023 সালে দ্বিতীয়বার রাজ্যে সরকার গঠন করেছিল ভারতীয় জনতা পার্টি, তাই চলছে 2 বছর পূর্তির অনুষ্ঠান। অন্যদিকে সরকারি শরিক তিপ্রামথার তরফে দিল্লিতে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক তিপ্রাসা চুক্তিরও পূর্ণ হয়েছে 1 বছর। রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য ত্রিপাক্ষিক চুক্তির 1 বছর পূর্ণ হলেও তা বাস্তবায়িত হয়নি এখনো পর্যন্ত। এক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তিপ্রামথা বলে জানিয়েছেন মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বিজেপি যখন তার সরকারের 2য় বর্ষপূর্তির আয়োজনে ব্যস্ত, তখন ত্রিপাক্ষিক চুক্তি রূপায়ণের কথাটি সামনে এনে শাসক দলকে যে বিব্রতকর অবস্থায় ফেলেছেন প্রদ্যোৎ কিশোর, এর সম্পর্কে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দিল্লিতে রাজ্য, কেন্দ্র এবং মথার মধ্যে স্বাক্ষরিত তিপ্রাসা চুক্তি এই রাজ্যের জনগণের কল্যাণের জন্যই করা হয়েছিল। চুক্তি সম্পর্কে 1 বছর ধরে কেন্দ্রীয় সরকার বা ত্রিপুরা সরকারের তরফে কোনো বক্তব্যই রাখা হয়নি। বিধানসভাতেও বিরোধীরা সরকারের কাছ থেকে সম্পর্কে কিছু জানতে পারেনি। গত বিধানসভা অধিবেশনেও এই বিষয়ে বিরোধীরা প্রশ্ন উত্থাপন করেছিল, কিন্তু সরকার বিষয়টি এড়িয়ে গেছে। একটি ত্রিপাক্ষিক চুক্তি সম্পর্কে যখন 2 পক্ষই চুপচাপ, তখন তৃতীয় পক্ষ মথাই একতরফা গত 1 বছর ধরে ওই চুক্তি সম্পর্কে তার বক্তব্য জনগণের সামনে রেখে চলেছে বলে জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। অথচ চুক্তির মাধ্যমে কি কি উপায়ে ত্রিপুরা রাজ্যের জনজাতিদের কল্যাণের ব্যাপারে তিনি সহমত পোষণ করেছেন, সেই বিষয়গুলো আজ পর্যন্ত জনগণের সামনে উপস্থিত করতে পারেননি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জনজাতি কল্যাণের স্বার্থে ওই চুক্তির সারবত্তা নিয়েও সংবাদ মাধ্যমে ওই একই কথা বলেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এর আগেও 2023-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরোক্ষভাবে সরকার গঠনে মদত জুগিয়ে প্রদ্যোৎ কিশোর তাঁর কৃতকর্মের জন্য মূল দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পরিপ্রেক্ষিতকেই করতে চেয়েছিলেন বিচারের বিষয়। ভারত সরকার গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিতে চর্চা বা বার্তালাপের জন্য ইন্টারলোকিউটর বা মধ্যস্থতাকারী চয়ন করেছে জানিয়েছিলেন তিনি। সেই মধ্যস্থতাকারী পরবর্তী সময়ে আদৌ তিপ্রামথার সাথে বা ত্রিপুরা সরকারের প্রতিনিধিদের নিয়ে কোনো বৈঠক করেছে কিনা, করে থাকলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুতে সেই মধ্যস্থতাকারী ভারত সরকারকে কোনো রিপোর্ট দিয়েছে কিনা ইত্যাদি কোনো বিষয়ই কিন্তু জানা যায়নি সরকারিভাবে। তাঁর ব্যক্তিগত অবস্থান থেকে বিষয়গুলিকে সময়ে সময়ে ব্যাখ্যা করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এক্ষেত্রে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিটি বিবেচনা করার জন্য কোনো মধ্যস্থতাকারী বা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে এই মর্মে ঘোষণা দেয়নি ভারত সরকার। এ সম্পর্কে কোনো স্পষ্টীকরণ দিতে পারেনি রাজ্য সরকারও। যেহেতু বর্ষপূর্তি মানেই হচ্ছে ফেলে আসা দিনগুলোর কাজের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে সাফল্য ব্যর্থতার দিকগুলো পর্যালোচনা করে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা গ্রহণ, সেই ক্ষেত্রে তিপ্রাসা চুক্তির বর্ষপূর্তি নিয়ে 2 বছর অতিক্রম করা বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারেরই বা কি প্রতিক্রিয়া, তাই জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মেডিকেল কলেজে ওধকোচের বিনিময়ে পরীক্ষায় পাসের ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং ঘটনার সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ঘটনা তদন্ত শেষে সার্বিক বিষয়ে মন্তব্য করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আমার কাছে খবর এসছে, আমি কিন্তু সাথে সাথে বলেছি যে আইনগতভাবে যা করার তাই করতে হবে। এখন দেখতে হবে এর মধ্যে মানে যে কোনো ঘটনা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আমরা তার জন্য এটাকে বন্ধ করার এই ধরনের যে প্র্যাকটিস যদি হয়ে থাকে, এটা এখন ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। যখন ইনভেস্টিগেশনের রেজাল্ট আসবে আরও বিস্তরভাবে আমি বলতে পারবো, কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে আমরা মেনে নিতে পারবো না যদি হয়ে থাকে। তদন্ত চলছে। ঊনকোটি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস এবং সরকারি অফিসে দ্বারোদ্ঘাটন ও ভূমি পূজন সহ মোট 36টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবারের এই উদ্বোধনী অনুষ্ঠানের উপলক্ষে চূড়ান্ত পর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কৈলাসহর চণ্ডীপুর ব্লক অফিসের দ্বিতল ভবনের উদ্বোধন করে ওই অফিস প্রাঙ্গণে ভূমি পূজনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া ঊনকোটি জেলা শাসকের অফিস বিল্ডিং, জেলা পরিবহন দপ্তরের অফিস বিল্ডিং, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের 800 সিটের অত্যাধুনিক অডিটোরিয়াম সহ কৈলাসহর পৌর পরিষদ অফিসের দ্বিতল ভবন, রাম কমল স্কুলের নতুন ক্লাসরুম, কৈলাসহরের বিভিন্ন এলাকার স্বাস্থ্য দপ্তরের কমিউনিটি অফিস বিল্ডিং সহ মোট 36টি প্রকল্পের এদিন ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 36টি প্রকল্প নির্মাণে প্রায় 250 কোটি টাকা খরচ হবে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 25 ফেব্রুয়ারিতে একটা আমাদের প্রিপারেটরি মিটিং হয়েছিল এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে বিভিন্ন কাজ এবং পরিকল্পনা নিয়ে আমাদের অনারেবল সিএম স্যার আসছে আমাদের ব্লক প্রাঙ্গণে, সেখানে ইনোগ্রেশন হবে এবং লেইং ফাউন্ডেশন স্টোনের সেরেমনিয়াল একটা প্রোগ্রাম হবে, যেটা ডিজিটালের মাধ্যমে বোতাম টিপের মাধ্যমে সমস্ত প্রকল্পের ইনোগ্রেশন করা হবে। তো এটার প্রস্তুতি অলরেডি আমরা করে নিয়েছি, আমাদের চলছে, কিছু বাকি রয়ে গেছে। আমরা আশা করছি যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকবে। পুলিশ প্রশাসন এবং আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা সকলে মিলেই, ব্লক প্রশাসন সকলে মিলেই কাজ করছি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 8 মার্চ সকাল 11টায় আগরতলা টাউন হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে তিপ্রামথা মহিলা ফেডারেশন। সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান ফেডারেশনের সদস্যরা। সমাজে নারীদের সম্মান জানাতে এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠা করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের সকল মহিলাদের জাতি ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিপ্রামথা মহিলা ফেডারেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। শুনেছেন আমাদের প্রোগ্রামটা, আমাদের প্ল্যান ছিল 8 তারিখ মার্চ 2025 আমরা আগরতলা শহরের দিকে টাউন হল, ওইখানে আমরা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অবজার্ভ করতে চলেছি। আমাদের মধ্যে এস এ চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন সেদিন আমাদের সবার প্রিয় আমাদের মাননীয় মহারাজা হিজ হাইনেস মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা, উনি থাকবেন। আমরা আরও আশা রাখছি আমাদের এমপি মহোদয়া উনি থাকার কথা, এখন আমরা কনফার্ম হতে পারিনি, তবে 90% আমরা আশা রাখছি উনিও থাকবেন। এছাড়া আমাদের পার্টি অন্যান্য শীর্ষ নেতৃত্বরা তারা থাকবেন আমাদের সঙ্গে। তো বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসবেন ওই দিন। আমরা ভেরি বিফিটিং ম্যানারে আমরা যে প্রোগ্রাম সাবরুম মৈত্রী সেতু ট্রান্সপোর্টের কাজ সহ সাবরুম রেল স্টেশন পরিদর্শনে সোমবার রাজ্যে এলেন কেন্দ্রীয় রেল দপ্তরের কনস্ট্রাকশন জিএম অরুণ কুমার চৌধুরী সহ এক প্রতিনিধি দল। মৈত্রী সেতু পরিদর্শন সহ সাবরুম রেল স্টেশনের অবকাঠামো পরিদর্শন করেন কনস্ট্রাকশন জিএম অরুণ কুমার চৌধুরী। মৈত্রী সেতু দিয়ে যে সমস্ত মালামাল রাজ্যে আসবে এবং ট্রান্সপোর্ট করতে যা প্রয়োজন তার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শনকারী প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় রেল দপ্তরের কনস্ট্রাকশন জিএম অরুণ কুমার চৌধুরী। ये यहाँ पर लेन पोर्ट और सिटी की जल्दी जाती बन गई है, जो कनेक्शन करना है उस कनेक्शन को देखना आए हैं, कैसे इसको किया जाएगा, कितना जल्दी किया जा सकता है। उस संबंध में यहाँ देखने आए थे, बाकी प्रोजेक्ट देखने आए थे, तो इसी के साथ इसको भी देखना है। सर ये क्या लाइन क्या फनी ब्रिज की तरफ जाएगा क्या? ये अभी जो आपके लेन पोर्ट और सिटी का लिए है सब इमिग्रेशन कस्टम का जिनका फिजिकली वे हाउस फैसिलिटी आती है, तो वहाँ से कनेक्ट होगा। आगे मेट्रो ब्रिज से मतलब उनका ट्रांसपोर्टेशन जो है यूनिट जो चाहे पैसेंजर का हो चाहे इसका गुड्स का होगा वो जुड़ जाएगा। कंप्लीट हो गया कंस्ट्रक्शन का काम उनका भी ऑलमोस्ट लेन पोर्ट ऑथोरिटी का ऑलमोस्ट कंप्लीट है।
इसके भी प्रोसेसेस में है, जब भी वो चाहेंगे उसके 3-4 महीने बाद रिलीज हो जाएगा। এদিকে নতুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দাও করলেন অমর্ত্য সেন। এদিকে অমর্ত্য সেনের বিরুদ্ধে বিবৃতি দিল বাংলাদেশের মৌলবাদীরা। সংখ্যালঘুদের নিপীড়ন, দিকে দিকে হিন্দু মন্দির ভাঙচুর, খুন, ধর্ষণ সব মিলিয়ে চরম অরাজকতা পন্থা পারে। নতুন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অমর্ত্য সেন। এবার তিনি মুখ খুললেন মোহাম্মদ ইউনূসের সরকার নিয়েও, পাশাপাশি হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে কার্যত জামাতকেই বিঁধেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তার মন্তব্যে চোটে লাল মৌলবাদীরা। অমর্ত্য সেনকে পাল্টা তোপ দাগল পাকপন্থী জামাত। জীবনের অনেকটা সময় ঢাকায় কাটিয়েছেন অমর্ত্য সেন। তাঁর স্কুল জীবনের শুরুও সেখানে। একসময় পৈতৃক বাড়িতেও নিয়মিত যেতেন তিনি। তাই বর্তমান বাংলাদেশ নিয়ে চিন্তিত অমর্ত্য। রবিবার এই বিষয়ে পিটিআই এর কাছে মুখ খুলেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি আমার উপর গভীরভাবে প্রভাব ফেলেছে, কারণ আমি বাঙালি। আমি ঢাকায় অনেক সময় কাটিয়েছি এবং সেখানেই আমার স্কুল জীবনের শুরু। ঢাকার পাশাপাশি মানিকগঞ্জে আমার পৈতৃক বাড়িতে প্রায় গিয়েছি। মায়ের দিক থেকেও আমি নিয়মিত বিক্রমপুর, বিশেষ করে সোনারাঙে গিয়েছি। তাই ব্যক্তিগতভাবে আমার কাছে এসব জায়গার খুব গুরুত্ব রয়েছে। কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বাংলাদেশ সরকার বর্তমান চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে অন্য অনেকের মতো আমিও উদ্বিগ্ন, সাক্ষাৎকারে বলেন অমর্ত্য সেন। ৭১-এর স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যা যা অগ্রগতি হয়েছে তারও উল্লেখ করেন অমর্ত্য সেন। বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। বিশেষ করে নারীর অধিকার প্রতিষ্ঠার মতো বিষয় রয়েছে বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কথাও বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস কিভাবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন তা নিয়ে অমর্ত্য বলেন, ইউনূস আমার পুরনো বন্ধু, আমি জানি তার ক্ষমতা রয়েছে, কিন্তু তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অঙ্গীকার নিয়ে জোরালো বক্তব্যও দিয়েছেন। শেখ হাসিনার আমলে বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল চরমপন্থা। জামাত, হিজবুত তাহরীর মতো উগ্র ধর্মীয় শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু বদলের বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপাদাপি, বিপন্ন হিন্দুরা। সেই প্রসঙ্গে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হিন্দুদের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সে দেশের গৌরবময় ইতিহাস রয়েছে। একসময় জামাতের মতো সাম্প্রদায়িক শক্তিগুলো নিয়ন্ত্রণে ছিল। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর দায় সে দেশের সরকার ও নাগরিকদের নিতে হবে। এই ধরনের হিংসা বন্ধ করতে সকলে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন নোবেলজয়ী অমর্ত্য সেন। সোমবার নোবেলজয়ীর এই মন্তব্য নিয়ে পাল্টা তোপ দাগে জামাত। অমর্ত্য সেন হাসিনাকে সমর্থন করছেন বলে আক্রমণ শানিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে সহনশীলতার পাঠ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তিনি যে সমাজে বাস করেন সে সমাজের আয়নায় নিজেকে দেখা উচিত। বাংলাদেশের জনগণ টানা 15 বছরের বেশি সময় ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামি করেছে। অমর্ত্য সেন স্বৈরাচারীর পক্ষে সাফাই গাইছেন, যা বিস্ময়কর ও নিন্দনীয় বলে মন্তব্য করে জামাত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জাতি এবং দফা নামে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে সুস্থ চেতনার বিকাশের আহ্বান রাখলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সোমবার সাবরুম কলাছড়ায় ৬ষ্ঠ তপশিল সহ উপজাতিদের ৪ দফা দাবির আন্দোলনের শহীদ কমরেড ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে শহীদ ধনঞ্জয় পার্কে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এই আহ্বান রাখলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন ককবরক সহ সমস্ত ভাষার বিকাশ, গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মগ, চাকমা, হালাম, কুকি, তারপর এই মণিপুরি সমস্ত ভাষার বিকাশে যাতে আমাদের এই প্রয়াস, ভাষার জন্য একতা, গণতন্ত্রের জন্য একতা, এডিসিকে শক্তিশালী করার যে আমাদের সংগ্রাম, এটা আরো শক্তিশালী হয় এবং এর প্রতিবন্ধকতা যা তৈরি করছে নানা শক্তি, কখনো জাতির নামে, দফার নামে, সে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধেও সুস্থ চেতনার একটা ঐক্য আগামী দিন এই শহীদ কমরেড ধনঞ্জয় ত্রিপুরার আত্মত্যাগকে পাথেয় করে
এগিয়ে যাবে এই আশা করছি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো নানা খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। গত প্রায় 13 বছর ধরে ইন্সপেক্টর অফ স্কুল বা বিদ্যালয় পরিদর্শক নিয়োগ রয়েছে বন্ধ রয়েছে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও। এই পরিস্থিতিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে রাজ্যের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা দপ্তরের কর্মী স্বল্পতায় কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা। উত্তর জেলা, ঊনকোটি জেলা এবং ধলাই জেলার পাশাপাশি বাকি অন্যান্য জেলাগুলিতেও বিদ্যালয়ে শিক্ষক সহ প্রধান শিক্ষক, এমনকি বিদ্যালয়ে পরিদর্শকের অভাবে স্থবিরতা এসেছে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায়। ব্যাহত হচ্ছে পঠন পাঠন। এর ফলে স্বাভাবিক কারণেই সরকারি স্কুলগুলিতে পঠন পাঠন ব্যাহত হচ্ছে দারুণভাবে। সরকারি বিদ্যালয়গুলোতে পড়াশোনা ঠিকঠাক ভাবে চলছে কিনা তা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব থাকে ইন্সপেক্টর অফ স্কুল বা বিদ্যালয় পরিদর্শকের উপর। প্রতি বছর বিদ্যালয় পরিদর্শক নিয়োগ করা হতো, কিন্তু গত প্রায় 13 বছর ধরে ইন্সপেক্টর অফ স্কুল বা বিদ্যালয় পরিদর্শক নিয়োগ রয়েছে বন্ধ। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুসারে সারা রাজ্যে বিদ্যালয় পরিদর্শকের শূন্য পড়ে রয়েছে 88টি পদ। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার ফলে সেগুলি বর্তমানে অবলুপ্তির পথে। সরকারি স্কুলগুলোতে সর্বশেষ প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল 2012 সালে। প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। নিউজ নাওয়ের হাতে আসা পরিসংখ্যান অনুযায়ী উত্তর জেলার ধর্মনগর, পানিসাগর এবং কাঞ্চনপুর এই 3টি মহকুমার 486টি স্কুলের মধ্যে 146টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা। কৈলাসহর ও কুমারঘাট মহকুমার 332 স্কুলের মধ্যে প্রায় 87টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা। ধলাই জেলার অবস্থা আরো শোচনীয় বা করুণ। 874টি বিদ্যালয়ের মধ্যে প্রায় 398টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা। সারা রাজ্যের 8টি জেলার একই অবস্থা। সরকারি বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং বিদ্যালয় পরিদর্শক নিয়োগ না করার প্রতিবন্ধকতার সম্মুখীন শিক্ষা ব্যবস্থা। এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করা হলে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হবে বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহর লংলির পাড় এলাকায় সরকারি রাস্তা নির্মাণের জন্য জায়গা দিয়ে পূর্ত দপ্তরের কাছ থেকে জায়গার মূল্য না পেয়ে পূর্ত দপ্তরকে উকিল নোটিশ পাঠিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করলেন এলাকার বাসিন্দারা। দীর্ঘ 40 বছর ধরে এলাকাবাসীরা রাস্তার দাবিতে আন্দোলন করে আসলেও বর্তমান বিজেপি সরকারের পূর্ত দপ্তরের উদ্যোগে কৈলাসহর লংলির পাড়া এলাকার লোকজনদের কাছ থেকে জায়গা নিয়ে রাস্তা নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে। পূর্ত দপ্তর থেকে লংলির পাড় এলাকায় 10 ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ সহ একটি ব্রিজ, রিটেনিং ওয়াল ও ট্রেন নির্মাণের জন্য দরপত্রের মাধ্যমে বরাত দেওয়া হয়েছিল স্থানীয় ঠিকাদারকে। সেই মোতাবেক এলাকায় মোট 615 মিটার রাস্তার কাজের জন্য সরকার থেকে 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ঠিকাদার প্রকাশ্য দিবালোকে হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি করে রাস্তার নির্মাণ কাজ করাচ্ছেন, এমনকি পূর্ত দপ্তরের আধিকারিকদের ম্যানেজ করে এবং বিদ্যুৎ দপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকাদার এভাবে বিদ্যুৎ চুরি করে রাস্তা নির্মাণ কাজ করাচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসী।
রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই রাস্তার জায়গা দেওয়া বাবদ সরকার বা দপ্তরের পক্ষ থেকে তাকে কোনো মূল্য দেওয়া হয়নি বলে অভিযোগ করে পূর্ত দপ্তরকে উকিল নোটিশ পাঠিয়ে এবং রাস্তা নির্মাণের জন্য ব্যক্তিগত ৭১ শতক জোত জায়গার ন্যায্য মূল্য দাবি করে নির্মাণ কাজ বন্ধ করে দেন বলে জানিয়েছেন জায়গার মালিক তথা এলাকার বাসিন্দা বনরাজ সিনহা। আমাদের যদি এরকম ক্ষতিপূরণ কিছু আলাপ আলোচনার মাধ্যমে যদি এটা শেষ করে রোডটা হইতো তাহলে আমি খুশি হইতাম। অন্যথায় আমি তো গতকালকে আমি উকিল নোটিশও জড়াইছি, এর আগে অরেলি জানাইছিলাম, অরেলি লাভ হয়েছে না দেখে আমি উকিল নোটিশ দিছি। এখন তো আমি পরিস্থিতি করছি, আমি বাধ্য হবো এখানে বেড়া দিয়া অন্য করার লেগে। আপনি কি চাইতেছেন? আমি তো কম্পেনসেশন চাইতেছি। দপ্তর কি রাস্তা বানানোর আগে আপনার কোন ধরনের লিখিত বা মৌখিকভাবে কোনো কিছু না 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 কেউ কিছু। আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্দেশ্যে সোমবার কংগ্রেস ভবনে রাজ্য মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। দেশব্যাপী নারীদের নির্যাতনের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার ফলে নারীরা সুরক্ষিত নয়, তাই মহিলাদের অধিকার ও মর্যাদা রক্ষার উপর গুরুত্ব দিয়ে এবং নারীদের সম্মান ও সশক্তিকরণের উদ্দেশ্যে আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। এছাড়াও এই অনুষ্ঠানে রাজ্য কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি শঙ্কর ওলাঙ্কা সহ রাজ্যের দলীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের সমস্ত অংশের মহিলাদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। আপনারা জানেন সারা দেশে তথা ত্রিপুরা রাজ্যে মহিলাদের উপর যেভাবে নির্মম অত্যাচার এবং নির্যাতন চলছে, সেই উপলক্ষে আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে মহিলাদের সশক্তিকরণের উপর এবং তাদের সম্মানার্থে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ৮ই মার্চ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তথা আমাদের যে ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাঙ্কা উনিও। শীত শেষ হয়ে শুরু হয়ে গেছে গরমের মরশুম, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিদ্যুৎ চপলতাও। এরই মধ্যে অস্তিত্বহীন হয়ে পড়েছে বড়মুড়া এবং ডুম্বুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। স্বাভাবিকভাবে এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কাগজে কলমে এখনো পর্যন্ত গরমের মরশুম শুরু না হলেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা, আর এরই মধ্যে শুরু হয়ে গেছে বিদ্যুৎ চপলতাও। তবে সবচেয়ে বেশি চিন্তার বিষয় হলো বড়মুড়া এবং ডুম্বুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অস্তিত্বহীন হয়ে পড়া। ইতিমধ্যে গঙ্গা প্রাপ্তির পথে বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটে দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ। অপরদিকে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পটি অস্তিত্বহীন, তলানিতে গিয়ে ঠেকেছে এর উৎপাদন। অথচ ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করে গিয়েছিলেন বহিরাজ্যের প্রতিনিধি দল, কিন্তু এখন পর্যন্ত হাইড্রোলিক প্রজেক্ট এর শুরু হয়নি কাজ। সার্বিক পরিস্থিতিতে রাজ্য বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বড়মুড়া পাহাড় তথা হতাইকতরে ২০০ কোটি টাকা ব্যয়ে চেক ড্যাম ডুম্বুর লেকে ১৩০ মেগাওয়াট ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে বলে ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছিল বিদ্যুৎ দপ্তর। কোথায় ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট তা জানা নেই রাজ্যবাসীর। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাকে উৎসাহিত করতে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বৃহৎ প্রকল্প গড়ে তোলার কথাও প্রচার করা হয়েছিল ফলাও করে। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সহযোগিতায় ডুম্বুর লেকে ১৩০ মেগাওয়াট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও ছিল প্রচার, কিন্তু কেন আজও কাজ শুরু হলো না তা বোধগম্য নয় কারোরই। ফ্লোটিং পাওয়ার প্ল্যান্টের পরিকল্পনা কি অবস্থায় আছে তাও জানতে পারেনি রাজ্যবাসী। বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রেও মুখ থুবড়ে পড়েছে উৎপাদন। মাসের পর মাস বড়মুড়া বিদ্যুৎ কেন্দ্রের ছাপ বন্ধ। গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। ওএনজিসি গ্যাসের বকেয়া বিল মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে বিদ্যুৎ দপ্তরের উপর, কিন্তু এই ক্ষেত্রে বকেয়া বিল মিটিয়ে না দেওয়ার কারণে গ্যাস সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তরের একাংশ আধিকারিক। বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট ২টি ইউনিট, ২টি ইউনিটই ২১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ বড়মুড়ায় মোট ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, কিন্তু গত বেশ কয়েক মাস ধরে পুরোপুরি বন্ধ বিদ্যুৎ উৎপাদন।
কেননা আজ থেকে প্রায় 1 বছর পূর্বে একটি ইউনিটে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, কিন্তু বিদ্যুৎ দপ্তর এবং নিগমের শীর্ষ মহলের চরম গাফিলতির কারণে আজও সচল হয়নি অচল ইউনিটটি। সচল করার জন্য নেই তৎপরতাও। এক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রীর ভূমিকাই বা কি, তা নিয়েও উঠছে প্রশ্ন। অপর ইউনিটটি অচল ছিল, কিন্তু সারাই করে সচল করা হয়েছে কোনো ক্রমে। এদিকে অপর ইউনিটটি উৎপাদন করার জন্য তৈরি, কিন্তু গ্যাস নিয়ে জটিলতায় এই ইউনিটটিও চালু করার তৎপরতা দেখাচ্ছে না বিদ্যুৎ দপ্তর। শীতের মরশুম শেষ, গরম শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবে বিদ্যুতের চাহিদা শীতের মরশুমের চেয়ে বৃদ্ধি পাবে, কিন্তু রাজ্যের নিজস্ব উৎপাদন কেন্দ্রগুলোতে এভাবে উৎপাদন বন্ধ হয়ে পড়ায় এক প্রস্ত ভোগান্তির আশঙ্কা করছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।